শুভ দুপুর। লালমোহন সরকারি কলেজ অর্থনীতি বিভাগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাবুল হোসেন, সরকারি অধ্যাপক, অর্থনীতি বিভাগ, লালমোহন সরকারি কলেজ। আন্তর্জাতিক অর্থনীতি 1 অনার্স থার্ড ইয়ার যে কোর্সটি পড়ানো শুরু করছি, এর আগেও কিছু ক্লাস করেছি। আমরা এই কোর্সটি দুজন ভাগ করে নিব, আমি নিব এবং আমার ডিপার্টমেন্টের একজন ম্যাম আছেন, উনি নেবেন। আমি এই কোর্সটা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করছি, প্রয়োজনে আমি আবার পেছনে বা সামনে যাব, এভাবে আমি এই ক্লাসটা কন্টিনিউ করবো আশা করছি। তো দ্বিতীয় অধ্যায়ে আমরা যে টপিক্সটা দেখেছি আর কি, টপিক্সটা আমরা সেটা হলো ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড। আমাদের টপিক্সটা হলো ইকোনমিক গ্রোথ, and international trade. তার মানে গ্রোথের সাথে ট্রেডের একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে এই চারটি অধ্যায়ে। আমরা প্রথম অধ্যায়ে দেখেছি যে কেন ট্রেড হয়, বাণিজ্য কেন হয়, সে বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি এবং সেখানে বিভিন্ন তত্ত্বের কথা বলা আছে। বাণিজ্য কেন হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি আর কি। হিসাব আছে, পরম বাণিজ্য তত্ত্ব, কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি আছে, বিভিন্ন তত্ত্বগুলো আমরা প্রথম অধ্যায়ে আছে, ওগুলো নিয়ে আলোচনা হবে। আজকে আমরা তাহলে গ্রোথ আর ইন্টারন্যাশনাল ট্রেড কীভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত সে বিষয়টা নিয়ে আমরা কথা বলব। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে গ্রোথ মানে এটা হচ্ছে প্রবৃদ্ধি। বহুল আলোচিত একটা শব্দ হয়ে উঠছে, বহুল আলোচিত শব্দ। আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত এই শব্দটা শুনতে পাই যে আমাদের প্রবৃদ্ধি দেশের এত হচ্ছে, প্রবৃদ্ধি কমে গেল, পৃথিবীর প্রবৃদ্ধি কমে যাচ্ছে, করোনার কারণে প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত, বাধাগ্রস্ত হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার প্রবৃদ্ধি কমে গেল, বাংলাদেশের প্রবৃদ্ধি এই অবস্থায় আছে। তো মানে প্রবৃদ্ধি এমন একটা বিষয় যেটার সাথে অনেক বিষয় সম্পর্কিত। এই প্রবৃদ্ধি যদি কমে যায় কোনো কারণে, তাহলে বেকারত্ব বেড়ে যায়, মানুষের ইনকাম কমে যায়, এবং ইনকাম কমে গেলে মানুষের জীবন দুঃসহ হয়ে পড়ে। তাহলে আমাদের প্রবৃদ্ধি আমাদের কন্টিনিউ করার কথা বলা আছে। ম্যাক্রোইকোনমিক্সে আমরা যে বা ইকোনমিক ডেভেলপমেন্টের কনসেপ্ট যেটা আমরা বলতে চাই যে সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ যেটা আছে সেটা বজায় রেখেই আমাদের পভার্টি, আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন এগুলো কমায় নিয়ে আসার কথা বলা হয়। যে সাস্টেনেবল জিডিপি গ্রোথ বজায় রেখে, তার মানে জিডিপি গ্রোথ ইজ এ মাস্ট, এটা লাগবে। এই গ্রোথ আমাদের পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই, আমাদের সামনেই যেতে হবে, এটা সেটা একটা ফ্লো। তাহলে জিডিপি গ্রোথ আমরা কিভাবে বলছি, আমরা এইভাবে দেখতে পারি y t plus 1 minus y t, এইভাবে দেখাতে পারি ভাগ y t ইন্টু প্রবৃদ্ধি নিয়ে কথা বলছিলাম। তাহলে প্রবৃদ্ধির এই যে জায়গাটা, সেটা হলো যে আমি যদি এটা যে সাল বিবেচনা করবো এটা তার পরের সাল, আর এটা হলো তার আগের সাল, আর এটা হলো হচ্ছে এই সালের যে আমাদের জিডিপি সেটা দিয়ে ভাগ করে আমরা পার্সেন্ট করে ফেলি। এখানে একইভাবে তাই, এখানে আমরা -1 দিয়ে এই যে 100 এটা আমরা ফর্মুলা লিখি। এখন এই জিনিসটা মানে কি, হোয়াট ইজ ওয়াই? এই ওয়াইটা হলো আমাদের জিডিপি, এটাই হলো আমার জিডিপি। জিডিপিটা কিভাবে দেখি আমরা, জিডিপিটা একটা ওপেন ইকোনমিতে, 4 সেক্টরস ইকোনমিতে জিডিপি হলো C প্লাস I প্লাস G প্লাস X মাইনাস A, এটা হলো আমার 4 সেক্টরস ইকোনমির জিডিপি। তাহলে এইগুলো জিডিপি বৃদ্ধির জন্য C যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনভাবে প্রাইভেট ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এগুলো যেমন গুরুত্বপূর্ণ পালন করে, পাশাপাশি X এর এক্সপোর্ট এবং ইন্ডিয়ান ইম্পোর্ট, এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আমাদের এক্সপোর্ট বেশি হয় তাহলে আমরা জিডিপি গ্রোথ বৃদ্ধি পাবে, আমার যদি ইম্পোর্ট কম হয় তাহলে আমরা জিডিপি গ্রোথ বৃদ্ধি পাবে, জিডিপি বৃদ্ধি পাবে, জিডিপি গ্রোথও পাবে। তাহলে এখানে যদি আমি এই
যে মনে করি যে আমার উপরের ফর্মুলা অনুসারে যে ওয়াই টি যেটা এটাকে মনে করি যে ওয়াই মনে করো যে 2000 তোমার হচ্ছে যে 18 সাল এটাতে আমাদের জিডিপি ছিল মনে করো 301 বিলিয়ন ইউএস ডলার আর ওয়াই পি প্লাস 1 মানে ওয়াই 2019 সালে আমাদের জিডিপি হলো হচ্ছে 330 বিলিয়ন ইউএস ডলার। তাহলে আমার গ্রোথ কত হচ্ছে আমরা গ্রোথটা বের করি। তাহলে গ্রোথটা বের করার জন্য আমরা এখানে যেতে পারি, অতএব আমাদের গ্রোথ বা প্রবৃদ্ধি হবে, প্রবৃদ্ধি হচ্ছে তাহলে আমি লিখবো যে এই মানটা আমি লিখবো 330 মাইনাস 301 ভাগ 301 ইনটু 100। তাহলে এখানে আসছে আমার উপরে আসছে 29 আর এখানে আসছে 301 ইনটু 100। এখানে আমার জিনিস করতে এখান থেকে বের হবে এরকম একটা মান হবে এখানে। তাহলে আমার এইভাবে আমরা আমাদের জিডিপি প্রবৃদ্ধি করে বের করি। এখানে অ্যারাউন্ড যেটা আমাদের জিডিপি প্রবৃদ্ধি বের হয়েছে 2019 সালে যেটা আছে অ্যারাউন্ড 5.24% আমাদের জিডিপি প্রবৃদ্ধি বের হয়েছে। অ্যারাউন্ড যেটা আমি এক্সাক্ট বের করতে পারলাম না, ক্যালকুলেটর নেই, অ্যারাউন্ড এরকম বের হয়েছে। তাহলে এটা হলো আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার। এই প্রবৃদ্ধির হার আমাদের এক্সপেক্টেড ছিল হচ্ছে 8.25%, কিন্তু হলো আমাদের করোনা কারণে এটা ধারণার কারণে আমাদের এটা কমে গেছে 5.24%। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের জিডিপি প্রবৃদ্ধি দেখে। এখন জিডিপি প্রবৃদ্ধি যদি কমে যায়, জনসংখ্যা কিন্তু ঠিকই আমার ইকোনমিতে প্রবেশ করছে, নতুন মানুষ জন্ম নিচ্ছে, নতুন ছেলেমেয়েরা ইউনিভার্সিটি কলেজে ভর্তি হচ্ছে, তারা পাশ করে বের হচ্ছে। এখন তারা যে হারে পাশ করে বের হচ্ছে, আমি যদি কর্মসংস্থান সৃষ্টি করতে না পারি, আমাদের প্রবৃদ্ধি বেশি না হয়, তাহলে সেই মানুষগুলো কোথায় কাজ পাবে, তাদের কাজের সুযোগ থাকবে কোথায়? তাহলে তাদের কাজের সুযোগ থেকে বঞ্চিত হবে, বেকারত্বের প্রবলেম বেড়ে যাবে। তাহলে আমরা এখানে এই প্রবৃদ্ধি তাহলে আমরা দেখো যে কিভাবে আমাদের পুরো জীবনের সাথে জড়িত, অঙ্গাঙ্গভাবে জড়িত, এখানে যেটা আমি অ্যাভয়েড করতে পারছি না। এখন এই যে মাথা পিছু জাতীয় আয়, মাথা পিছু জাতীয় আয় এটা আমাদের হিসাব করে আর কি, মাথা পিছু জাতীয় আয়, তাই না? এটাকে আমরা বলি যে টোটাল যে ইনকাম, টোটাল যে ইনকাম আমাদের, এটা টোটাল ইনকাম বা এটা ওয়াই বা জিডিপি, আর নিচে হলো যে টোটাল পপুলেশন, তাই না? টোটাল পপুলেশন। তাহলে আমার টোটাল ইনকামকে টোটাল পপুলেশনে ভাগ করে প্রতি একজনের যে মাথা পিছু আয় সেটা বের হচ্ছে পার ইয়ার, প্রতি বছরে বের হচ্ছে। তাহলে মাথা পিছু জাতীয় আয়ের প্রবৃদ্ধি এটাও বের করা যায়, মাথা পিছু জাতীয় আয়ের প্রবৃদ্ধি, মাথা পিছু জাতীয় আয়ের প্রবৃদ্ধি এটাও বের করা যায়। সেটা হলো যে আমাদের গ্রোথ রেট যেটা আছে, গ্রোথ রেট, আর এখানে হলো যেটা জিডিপি গ্রোথ রেট, জিডিপি গ্রোথ রেট, আর এটা হচ্ছে পপুলেশন গ্রোথ রেট, POPL, পপুলেশন গ্রোথ রেট। এটা জিডিপি গ্রোথ রেট আর পপুলেশন গ্রোথ রেট, এটাতে ভাগ করলে কিন্তু আমাদের যে মাথা পিছু আয় কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু আমরা বের করতে পারি। এই যে জায়গাটায় আমাদের এই ইন্টারন্যাশনাল ট্রেড যেটা বলছেন, এই যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট, এই উভয়টা কিন্তু আমাদের ব্যাপকভাবে প্রভাবিত করছে। যা যে দেশে যত বেশি এক্সপোর্ট হয়, ইম্পোর্ট কম হয়, নিজেরা স্বয়ংসম্পূর্ণ বা পৃথিবীর কোনো দেশ স্বয়ংসম্পূর্ণ না, তারপরে তাদের ইম্পোর্ট তুলনামূলকভাবে কম, এক্সপোর্টটা বেশি, তাদের কিন্তু জিডিপি অনেক দ্রুত হারে বাড়ে এবং জিডিপি প্রবৃদ্ধির হারও বৃদ্ধি পায়। আমরা এই বিষয়গুলো দেখবো যে কিভাবে আমাদের প্রবৃদ্ধির হার বৃদ্ধিতে ইন্টারন্যাশনাল ট্রেড ভূমিকা রাখছে, এইটা আমরা এই চ্যাপ্টারে দেখার চেষ্টা করব। তাহলে এই যে প্রবৃদ্ধি যেটা বলছি, এটা বৃদ্ধিতে কিভাবে কাজ করছে আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড। তো ধরে নাও যে আমরা যেমন গুডসকে আমরা বাইরে এক্সপোর্ট করি, তেমন ম্যান পাওয়ার এক্সপোর্ট করি, তাই না? আমরা গুডসকে বাইরে এক্সপোর্ট করি, সেখান থেকে আমরা টাকা পাই। আমরা ম্যান পাওয়ার যেটা বাইরে পাঠাই, সেখান থেকে আমরা অর্থ পাই। আমাদের বিভিন্ন প্রকার যে
ট্রান্সফার পেমেন্ট হিসেবে যে বিভিন্ন প্রকার দান বা অন্যান্য অনুদান যেটা দেশের ভেতরে আসে সেটা আমাদের যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ সেটা ভিতরে সহায়তা করে। আমাদের এফডিআই ফরেন ইনভেস্টমেন্ট যেটা আসে সেটাও আমাদের কিন্তু যে ব্যালেন্স অফ পেমেন্টের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আছে সেই ব্যালেন্সকে আমাদের হেলদি করে, তাই না? এই বিষয়গুলো আছে। তো ব্যালেন্স অফ পেমেন্টের যে তোমার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা আছে, যে ব্যালেন্স অফ ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ ট্রেড যেটা আছে সেটাতে কিন্তু আমাদের এই তোমার ইন্টারন্যাশনাল ট্রেড বড় ভূমিকা পালন করছে এই জায়গাটাতে। তাহলে আমরা আমরা দেখি প্রবৃদ্ধি কিভাবে কাজ করছে। যেমন ধরো যে তোমার রপ্তানিমুখী প্রবৃদ্ধি, রপ্তানিমুখী কৌশল যেটা আর কি প্রবৃদ্ধি কৌশল, আমরা এটা করতে পারি। ঠিক আছে, আমরা রাষ্ট্র পলিসি নিল যে আমরা আমাদের রপ্তানিটা বৃদ্ধি করব, আমাদের যে পণ্য এবং সেবা যেটা আছে সেটা আমরা বেশি করে উৎপাদন করব এবং সেটা বাইরে এক্সপোর্ট করব। এটা পণ্য সেবা হতে পারে, ইভেন আমাদের যে ম্যানপাওয়ার রয়েছে সেই ম্যানপাওয়ারগুলো কিন্তু বাইরে আমরা এক্সপোর্ট করতে পারি। যেমন আমাদের লেবাররা বাইরে বিভিন্ন দেশে কাজ করছে, একইভাবে সেভাবে আমাদের কাছে রপ্তানিমুখী প্রবৃদ্ধি দিয়ে আমরা আমাদের যে জিডিপি গ্রোথ সেটা কিন্তু আমরা বৃদ্ধি করতে পারি। জিডিপি বৃদ্ধি করার পরে জিডিপি গ্রোথ বৃদ্ধি। তাহলে এই জিনিসটা কীভাবে হবে? সাপোজ ধরো যে আমরা একটা এখানে ফিগার নিই, খুব সোজা করি, খুব সহজ করি, পড়ানো দেখানো হয়েছে ভালো বিষয়। এখানে ওয়াই এবং এক্স অক্ষ, এখানে দেওয়া হচ্ছে রপ্তানি পণ্য। আমরা এভাবে পুরোটা আলোচনা করবো রপ্তানি পণ্য। আর এখানে হলো আমদানি বিকল্প পণ্য। আমদানি এটাও কিন্তু আমার দেশে উৎপাদন হচ্ছে, আমদানি বিকল্প আমদানি বিকল্প হলো যে আমি যে পণ্যটা আমদানি করতাম সেটা এখন আমদানি না করে আমার দেশের ভেতরে উৎপাদন করছি। মনে করো যে আমরা মোটরসাইকেল যেটা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি, আমরা যে তোমার হচ্ছে কম্পিউটার বলো বা গাড়ি বলো, বড় বড় গাড়ি সেগুলো বাইরে থেকে আমরা ইম্পোর্ট করছি, সেগুলো ইম্পোর্ট না করে দেশের ভেতরে যদি আমরা এই জিনিসগুলো উৎপাদন করতে পারি সেগুলো হবে আমদানি বিকল্প পণ্য। আমদানি না করে আমি আমার দেশের ভেতরে উৎপাদন করি, আমি তার টার্গেট আছে, এগুলো রপ্তানি। আমার টার্গেট হলো হচ্ছে রপ্তানি বৃদ্ধি করা। তাহলে কি হবে? আমরা এই চ্যাপ্টারে যতগুলো ছবি আঁকাবো, ছবিতে কতগুলো বিষয় এখানে আসবে। একটা হলো আসবে যে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা, এই যে উৎপাদন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটা আমরা খুব বেশি আলোচনা করবো এখানে। আর একটা বিষয় আসবে, এটাতে উৎপাদন দেখানো হবে। 2 নম্বর যে বিষয়টা আসবে সেটা হলো যে ইনডিফারেন্স কার্ভ, ওয়াই। আচ্ছা, এটাকে আমরা এভাবে করতে পারি। আচ্ছা, এটাকে আমরা এক্স বলি, আমাদের আলোচনা সুবিধার জন্য এটাকে ওয়াই বলি। তাহলে এটাকে এইভাবে লিখে হবে, এটাকে ওয়াই দিয়ে এটাকে এক্স দিই, তাহলে সুবিধা হবে আমাদের। এখানেও আমরা একইভাবে লিখতে পারি, এটা হচ্ছে এক্স এক্স, তাহলে ওয়াই এবং এটা হলো ওয়াই। তাহলে এটা হলো ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভ কিন্তু আমরা এখানে দিতে পারি। ইনডিফারেন্স কার্ভ দিয়ে আমাদের ভোগ দেখানো হবে, এটা দিয়ে আমাদের ভোগ দেখানো হবে, এটা দিয়ে আমাদের উৎপাদন দেখানো হবে। ওকে, আর একটা কার্ভ আমরা নিয়ে আসবো, সেটা হলো হচ্ছে প্রাইস লাইন, এক্স এবং ওয়াই। এই যে প্রাইস লাইন নিয়ে আসবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই দাম রেখা, এটা আমাদের খুব বেশি কাজে লাগে। দাম রেখাটা কিভাবে বের হয়? আমরা এখানে তোমাদের ঢাল নিয়ে কথা বলবো। এই রেখার ঢাল যেটা আমরা বলেছি যে মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফরমেশন, এই রেখার ঢাল যেটা আমরা বলি এমআরএস, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, এই রেখার ঢালকেও আমরা বলি, এই রেখার ঢালটা হচ্ছে প্রাইস অফ এক্স বাই প্রাইস অফ ওয়াই। এটা হলো এই রেখার ঢাল। তাহলে এই প্রাইস অফ এক্স প্রাইস অফ ওয়াই এর ঢালটা যদি কম বেশি হতে পারে, কিরকম? যদি আবার এই মানটা বেড়ে যায়, মানে এই দাম যদি বেড়ে যায়, তাহলে কিন্তু ঢালটা বেড়ে যাবে। ঢালটা বেড়ে যাওয়ার মানে হলো এই রেখাটা খাড়া হয়ে যাবে। আবার যদি প্রাইস অফ ওয়াই কমে যায়, তাও কিন্তু ঢাল বাড়বে, তখন রেখাটা খাড়া হবে। এই যে খাড়া হওয়া বা তোমার এই যে তোমার ফ্ল্যাট হওয়া, মানে ঢাল কমে যাওয়া এবং ঢাল বৃদ্ধি পাওয়া, এই দুটো বিষয় কিন্তু এই প্রাইস লাইন দিয়ে করা সম্ভব। তাহলে আমরা এই তিনটা বিষয়কে কিন্তু এখানে আলোচনা নিয়ে আসবো। কি নিয়ে আসবো? উৎপাদন সম্ভাবনা রেখাটা নিয়ে আসবো, আমরা ইনডিফারেন্স কার্ভটা নিয়ে আসবো এবং আমরা প্রাইস লাইনটা নিয়ে আসবো। এখন যদি আমি রপ্তানিমুখী উৎপাদন কৌশল বা প্রবৃদ্ধি কৌশল গ্রহণ করি, তাহলে এবার কি দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে যে আমি মনে করো সাপোজ আমি এখানে আমি একটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ নিলাম এটা, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? আমি মনে করো যে
এই বিন্দুতে আমি উৎপাদন করছি, আবার অন্য দুটো রেখা কিন্তু এখানে আছে, আমি দেখাচ্ছি না। মনে করো যে এই রেফারেন্স কার্ভ কিন্তু এখানে থাকবে, এরকম করে প্রাইস লাইনটা দেওয়া থাকবে এখানে। আমি ছবিটা সহজ করার জন্য আমি ওই ছবি দুটো এখানে ঢোকাচ্ছি। তাহলে এটা হলো হচ্ছে আমাদের এখানে আসলো, এটাকে যদি m0 দিই, এটাকে যদি m0 দিই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে এই বিন্দুতে যে পরিমাণ উৎপাদন হচ্ছে, উৎপাদিত পণ্যের দেখো যে আমাদের রপ্তানি মানে রপ্তানি করব যে পরিমাণ, আমরা এই পরিমাণ আমরা এক্সপোর্ট করছি, আর আমদানি বিভিন্ন পণ্য আমরা কিন্তু এই পরিমাণ উৎপাদন করছি। এখন আমার টার্গেট হলো যে আমি রপ্তানি বৃদ্ধি করব, আমার উদ্দেশ্য হলো প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য, ইকোনমিক গ্রোথের জন্য আমার রপ্তানি বাড়াতে হবে। তাহলে এই প্রোডাকশন পসিবিলিটি এই কার্ভটা চেঞ্জ না করে আমি এদিকে বাড়াই, কি বাড়াবো? এদিকে এরকম করে আমি নতুন একটা কাজ চলে আসবো, কিন্তু কার্ভটা সুন্দর করে এসে এখানে এখানে মিলিত হবে, এই জায়গায় থাকবে। তার মানে এই কার্ভে শুধুমাত্র এক্সপোর্ট বৃদ্ধি করার কথা বলা আছে। এখানে ধরো যে এ প্রাইম দিলাম আমি, তাহলে এখানে দেখো যে আমি যদি এইভাবে যদি বাড়াই, এইভাবে যদি আমি এখানে আমি যদি এই ইম্পোর্ট সাবস্টিটিউশন এটাকে যদি আমি আগের জায়গায় রাখি, OM0 পরিমাণ যদি আমদানি বিকল্প পণ্য রাখি, তাহলে কিন্তু আমার এক্সপোর্ট কিন্তু বেড়ে যাচ্ছে। এক্সপোর্ট বেড়ে গেলে N1, তার মানে আগে যেখানে আমার এক্সপোর্ট ছিল OM0, এখন আমার এক্সপোর্ট হচ্ছে OM1। এই এক্সপোর্ট অতিরিক্ত বৃদ্ধির কারণে এই যে OM1 পরিমাণ বৃদ্ধি পাইল, এই বৃদ্ধির কারণে কিন্তু আমার জিডিপি বাড়বে। ওই যে ইকুয়েশন ধরে দেখালাম আমি যে জিডিপি ইকুয়েশন সমান সমান C প্লাস I প্লাস G প্লাস X মাইনাস M যেটা আছে, এই এক্সপোর্ট কিন্তু আমার বেড়ে যাচ্ছে। এক্সপোর্ট বাড়লে কিন্তু আমার জিডিপি স্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কথা। তো আমরা এই রপ্তানি যে কৌশল অবলম্বন করেও কিন্তু আমরা আমাদের জিডিপি বৃদ্ধি করতে পারি। এটা হলো একটা ক্ষেত্র। নেক্সটে যাই আমরা কিন্তু এখানে ইচ্ছে করে কিন্তু আমরা আমাদের প্রাইস লাইনটা আমরা দেখাই না, ঠিক আছে? এই সবগুলো আঁকাতে পারতাম না, এগুলো তার প্রয়োজন নাই, জাস্ট কনসেপ্টটা বুঝে নিলে হলো। এবার সেকেন্ড যেটা সেটা হলো যে আমরা আমদানি বিকল্প পণ্য উৎপাদন করেও কিন্তু আমরা আমাদের জিডিপি গ্রোথকে বৃদ্ধি করতে পারি। কি করতে পারি? 2 নম্বর, আমদানি বিকল্প পণ্য উৎপাদন কৌশল, এটা করেও কিন্তু আমরা আমাদের জিডিপি বৃদ্ধি করতে পারি। খুব সিম্পল বিষয়। আমদানি বিকল্প যেগুলো আমরা ইম্পোর্ট করতাম, সাপোজ মনে করো যে আমরা তেল আমরা ইম্পোর্ট করি আর কি। এই তেল ইম্পোর্টটা যদি মনে হয় যে আমার দেশেই তেলের খনি পাওয়া যায়, তেলের খনি পাওয়া গেলে আমরা যদি তেলটা উৎপাদন করি এখানে, মানে আমরা যদি তেলটা তুলি আমার খনি থেকে, তাহলে কিন্তু আবার ইম্পোর্ট করার প্রয়োজন পড়বে না। ইম্পোর্ট না করলে ইম্পোর্ট বিল আমার পেমেন্ট কম হবে। ইম্পোর্ট বিল পেমেন্ট কম হলে আমার কিন্তু এই ইকুয়েশনে এই মাইনাস মানটা কমে যাবে, তাহলে আমার জিডিপি বৃদ্ধি পাবে, জিডিপি কিন্তু আমার বেড়ে যাবে, ঠিক আছে? এভাবে কিন্তু হয়। এটা খনি থেকে হতে পারে, আমরা যে কম্পিউটার সামগ্রী বললাম, গাড়ি বললাম, বা অন্য যেই সব বিষয়গুলো, যেমন আমরা গার্মেন্টসের ম্যাক্সিমাম কাপড়গুলো কিন্তু বিদেশ থেকে আমরা আমদানি করি। যদি আমরা আমাদের ওই দেশে যে তোমার ভালো মানের তুলা যদি আমরা করতে পারি এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু বাইরে থেকে আর আমরা কাপড়গুলো আমদানি করার প্রয়োজন পড়বে না। আমরা আমার দেশেই সেগুলো আমদানি উৎপাদন করতে পারবো, এবং উৎপাদন করলে আমাদের দেশে যেমন উৎপাদন বাড়বে তেমনি আমদানি কিন্তু কমে যাবে, অর্থাৎ জিডিপি গ্রোথটা আমার বাড়বে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করবো আমরা? ওই ছবিটা আমরা এখানে একটু ভিন্নভাবে আঁকাবো। এই ছবিটাকে আমরা নিয়ে আসবো। তাহলে এটাকে আমরা এভাবে যাই, এদিকে আমি x বললাম, এদিকে y বললাম। তাহলে এটা একইভাবে এটা হবে রপ্তানি পণ্য। আচ্ছা, রপ্তানি ভাবে দেখি, রপ্তানি পণ্য, আর এটা হলো আমদানি বিকল্প পণ্য। আমদানি বিকল্প পণ্য। আমরা এবার এই দিকে যাব না, আমরা বৃদ্ধি করবো এই দিকে। তাহলে আমি যদি এখান থেকে প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা আঁকাই আমি এখানে, এটা হলো A, এটা হলো মনে করো B বললাম। আমি যদি ভোগ করি, তোমার মনে করো যে এই জায়গাটাতে আমার মনে হচ্ছে আমার এই জায়গায় আমি ফিক্স করলাম যে আমি এখানে আমার এই আমদানি বিকল্প উৎপাদন ছিল এই পরিমাণ এই বিন্দুতে, তাহলে রপ্তানি এই পরিমাণ, আমদানি বিকল্প এই পরিমাণ। আমি চাচ্ছি যে এক্সপোর্ট যেটা করছিলাম সেটা থাক, আমি আবার ইম্পোর্ট সাবস্টিটিউশন যে জোর সেগুলো বাড়াবো। তাহলে আমি এখান থেকে সুন্দর করে এটা বৃদ্ধি করে দিয়ে আমার প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করতে কি হচ্ছে, এটা বি প্রাইম। তাহলে এটা আমরা এখান থেকে এই যে চলে গেল দূরে গেলে কি হচ্ছে, এখানে কিন্তু নতুন একটা বিন্দু চলে গেলাম, সেটা হচ্ছে আমার M1।
তার মানে এই পরিমাণ কিন্তু আমি এক্সট্রা আমদানি বিকল্প পণ্য উৎপাদন করছি। তা আমদানি বিকল্প পণ্য উৎপাদন করলে আমার ইম্পোর্ট তো অবশ্যই কমে যাবে, কারণ আমি আগে যে পরিমাণ ইম্পোর্ট করতাম সেই ইম্পোর্টের আমার প্রয়োজন পড়বে না, আমার সেটা কমে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের জিডিপি গ্রোথকে বৃদ্ধি করতে পারি। আবার আবার এটাও করতে পারি, সেটা হলো যে আমরা আমদানি এবং রপ্তানি দুটোকেই বৃদ্ধি করতে পারি। আমদানি এবং আমদানি বিকল্প পণ্য উৎপাদন এবং রপ্তানি এই দুটোকেই আমরা, যেটা হচ্ছে পক্ষপাতহীন প্রবৃদ্ধি দেখাটা হচ্ছে পক্ষপাতহীন প্রবৃদ্ধি দেখা যায়, প্রবৃদ্ধি কৌশল। মানে এখানে এক্সপোর্ট ইম্পোর্ট দুটাকে আমি নিয়ে আসবো, কি করবো, এই জায়গাটাতে আমরা এক্সপোর্টও বৃদ্ধি করবো, ইম্পোর্টও বৃদ্ধি করবো। তাহলে আমাদের এই সক্ষমতা অনুসারে আমরা কিন্তু এই যে রেখাটা এদিকে যেমন ওয়াই বলছি, সরি এক্স বলছি, এদিকে যেমন ওয়াই বলছি, তাহলে এখানে রপ্তানি পণ্য লিখলাম, রপ্তানি পণ্য এটা হলো আমদানি বিকল্প 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 পণ্য। ওকে, তাহলে আমি মনে করো যে ছিলাম এখানে, এখানে আমার এ এবং বি, আমরা এই দুটো ভোগ করতাম, তাহলে এটা হলো আমার এক্সপোর্ট, এটা হলো ইম্পোর্ট, এটা হলো এক্সপোর্ট, এটা হলো ইম্পোর্ট। মানে ইম্পোর্ট সাবস্টিটিউশন গুডস, ইম্পোর্ট না, ইম্পোর্ট সাবস্টিটিউশন গুডস যেগুলো উৎপাদন করতাম। এবং এটাকে যদি আমি বৃদ্ধি করি দুটাকে, তাহলে কি দাঁড়াচ্ছে, আমি যদি এখান থেকে সরাসরি এবিএ চলে যাই, তাহলে আমার এক্সপোর্ট ওরিয়েন্টেড যে গুডস এগুলো বেড়ে যাবে, আমার যে ইম্পোর্ট সাবস্টিটিউশন যে গুডস সেটা কিন্তু বেড়ে যাবে, ওয়ান দিয়ে আমরা বেড়ে যাবে। তাহলে আমি কিন্তু এই লাইন বরাবর কিন্তু আমি উৎপাদন কার্যক্রম করতে পারছি। এটা হচ্ছে আমার পক্ষপাতহীন প্রবৃদ্ধি। মানে কোনো দিকে আমি না এক্সপোর্টের দিকে আমি আমার কনসেন্ট্রেট রাখছি, না আমি আমার আমদানি বিকল্প পণ্যতে কনসেন্ট্রেট রাখছি, আমি দুদিকেই আমি আমার কাজগুলো পরিচালনা করছি। এটা একটা বিষয় হতে পারে। আর একটা বিষয় হতে পারে যে তোমার হচ্ছে যে ওটাকে বলা হয়, ওটাকে বলা হয় হচ্ছে হতাশাব্যঞ্জক প্রবৃদ্ধি। হতাশাব্যঞ্জক প্রবৃদ্ধি এটা ভারতীয় অর্থনীতিবিদ জগদীশ ভগবতীর একটা কনসেপ্ট আছে, হতাশাব্যঞ্জক প্রবৃদ্ধি। এই প্রবৃদ্ধিতে যেটা বলা হচ্ছে যে তুমি আমরা যেমন যে এক্সপোর্ট বৃদ্ধি করে আমরা আমাদের প্রবৃদ্ধি বৃদ্ধির কথা বললাম, কিন্তু এক্সপোর্ট বৃদ্ধি করলে যে আমাদের প্রবৃদ্ধি নিশ্চিত হবে এটা বলা যায় না। কারণ এক্সপোর্ট বৃদ্ধি করার সাথে সাথে যদি আমাদের পণ্যটা প্রাথমিক পণ্য হয়, বিশেষ করে কৃষি পণ্য হয়, তাহলে সেই পণ্যের দাম কিন্তু ইন্টারন্যাশনাল বাজারে ফল করতে পারে। যদি আমাদের ইকোনমিটা বড় ইকোনমি হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের সেই পণ্যের সাপ্লাই দ্বারা ইন্টারন্যাশনাল বাজারে আমাদের ওই তোমার ওই যে পণ্য আমরা রপ্তানি করেছি সেই পণ্যের দামটা কমে যাবে। দাম যদি কমে যায়, তো সেক্ষেত্রে কিন্তু তোমার আমাদের যে টার্গেট ছিল, যে ব্যালেন্স অফ পেমেন্ট, সরি আমাদের এই টার্মস অফ ট্রেড যেটা আছে, টার্মস অফ ট্রেডকে আমরা পজিটিভ করবো, এই টার্মস অফ ট্রেড পজিটিভ করা সম্ভব হয়। তাহলে এখানে একটা টার্ম আসছে, নতুন টার্ম, সেটা হলো টার্মস অফ ট্রেড। টার্মস অফ ট্রেড যেটা বলা হয় হচ্ছে টার্মস অফ ট্রেড। এটা সিম্পলি একটা ইকোনমির শক্তিকে নির্দেশ করে। একটা ইকোনমির শক্তি, স্ট্রেংথ, কি রকম স্ট্রেংথ, যে কোন ধরনের পণ্য উৎপাদন করছে। একটা ইকোনমির তোমার কতটুকু পণ্য বাইরে পাঠানোর মাধ্যমে আমরা অন্য দেশের এক ইউনিট পণ্য আমরা দেশের ভিতরে আনতে পারি, সেটা মিন করে। আমরা যত কম দিয়ে আমরা বাইরে থেকে এক ইউনিট পণ্য নিয়ে আসতে পারবো, সেটাই হলো আমাদের সক্ষমতার জায়গা। এখন এটা আমরা সাধারণত এক্সপোর্ট ইম্পোর্টের যে আমাদের ভলিউম, আমাদের যে আর্থিক ভলিউম, সেটা দিয়ে আমরা মাপার চেষ্টা করি। যেমন আমাদের এটা অনেকগুলো ট্রান্সফারের ফর্মুলা আছে, তা আমরা খুব সহজভাবে বাংলাদেশের এগুলোর প্রেক্ষাপটে যেভাবে চিন্তা করতে পারি, সেটা হলো যে এই টার্মস অফ ট্রেড, আমাদের যে এক্সপোর্ট ভলিউম আছে, এক্সপোর্ট ভলিউম মানে এটা হচ্ছে অবশ্যই প্রাইস দিয়ে আর কি তোমার ইনকাম দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে। তারপরে এই এক্সপোর্টের পরিমাণ, এক্সপোর্ট, আর এখানে হলো হচ্ছে ইম্পোর্ট ভলিউম, মানে কি পরিমাণ আমরা ইম্পোর্ট করছি, এটাকে ইনটু 100। তাহলে আমাদের যেমন আমরা আমাদের লাস্ট যে ইম্পোর্ট আর এক্সপোর্ট টার্গেট আমরা $40 বিলিয়ন আমরা এক্সপোর্ট করেছি,
আর আমরা ইম্পোর্ট করেছি হচ্ছে 52 বিলিয়ন ইউএস ডলারে আমরা ইম্পোর্ট করেছি। তার মানে আমাদের ইম্পোর্ট বেশি, এক্সপোর্ট কম। সেক্ষেত্রে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট এখানে ক্যালকুলেশন করতে যদি এটাকে যদি আমরা সহজ করি, এটাকে মনে করেন 50 করে দিলাম আলোচনা সুবিধার জন্য। তাহলে 50 করে দিলে কত আসছে? এখানে আসছে 2, তাহলে কত আসছে আমাদের 80% হচ্ছে টার্মস অফ ট্রেড। এখন এই টার্মস অফ ট্রেড আমাদের পক্ষে যাবে কখন? যখন আমরা এটাকে ধরে এটা আমি 50 রাখলাম, দেখি যদি এটাকে আমি 45 করে দিতে পারি তাহলে এটা 90 হয়ে যাবে। এটাকে যদি আমি 50 করে দিতে পারি তাহলে এটা 100 হয়ে যাবে। এরকম করে আমাদের এক্সপোর্ট যদি আমরা বাড়াতে পারি ইম্পোর্টের সাইডে, তাহলে কিন্তু আমাদের টার্মস অফ ট্রেডটা পজিটিভ হবে, মানে বাড়তে থাকবে। টার্মস অফ ট্রেডটা বাড়লে আমাদের ইকোনমিটা তোমার ঠিক শক্তিশালী ইকোনমি বা আমাদের অবস্থা ভালো হচ্ছে এটা মেন করা যাবে। শুধুমাত্র এক্সপোর্ট বৃদ্ধি করেই যে আমাদের প্রবৃদ্ধি বাড়বে তা নয়, কারণ এক্সপোর্ট বৃদ্ধি করলে অনেক সময় আয় কমে যেতে পারে, কারণ ওই পণ্যের দাম কমে গেলে কিন্তু তোমার প্রবৃদ্ধি কমে যাবে। তাহলে আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগাই, আমরা এই জগতী ভগবতীর যে তোমার হতাশাব্যঞ্জক যে প্রবৃদ্ধি, এই কনসেপ্টে আমরা কাজে লাগাই। ধরো যে আমরা মনে করো যে আমরা এখানে থেকে হতাশাব্যঞ্জক এই কনসেপ্টটাকে আমরা একটু কাজে লাগাই এখানে। তাহলে এই কনসেপ্টটা কিভাবে লিখবো আমরা? এটাকে ব্যাখ্যা করার জন্য একটা ছবি দিতে পারি আমরা সুন্দর করে। আমি এটা এখানে হচ্ছে প্রচুর গ্রাফ আছে, গ্রাফ ভয় পেলে চলবে না, এটা বুঝে নিতে হবে সুন্দর করে। এখানে তো মজার পড়া এটা। আচ্ছা, এখানে দিলাম আমরা, এখানে আইডিয়াল আগের মতো করে আমরা ছবিটা অঙ্কন করতে পারি। এটা হলো রপ্তানি পণ্য, খুব সোজা পড়া। এটা হলো আমদানি পণ্য, আমদানি বিকল্প পণ্য, আমদানি বিকল্প পণ্য। এখন মনে করো যে আমরা এই জায়গাটাতে অবস্থান করছি, সাপোজ আমরা অবস্থান করছি এ এবং বি কোন সম্পন্ন রেখায়। আমাদের তোমার প্রাইস লাইন বলে দিবে কোথায় আমি উৎপাদন করে কত উৎপাদন করবো এবং কোথায় ভোগ করবো। আমাদের প্রাইস লাইন আমি থেকে অঙ্কন করি। ধরো যে আমি প্রাইস লাইন অঙ্কন করলাম হচ্ছে ঘুরে এই লাইন, ওকে। এখানে একটা বিন্দু পাইলাম, বি বিন্দু, এটাকে নাম দিলাম হচ্ছে পি এবং পি নাম দিলাম। তাহলে এখানে উৎপাদন করছি, আমি উৎপাদন করছি এখানে, এবং আমি উৎপাদন এবং ভোগ হচ্ছে ইন্ডিফারেন্স কারণে তোমার ভোগ দেখায়। এটা আমরা এইটা আমরা ভোগ করছি। সাপোজ মনে করো যে আমরা উৎপাদন করছি ওই বিন্দুতে, বাকি এখানে ভোগ করছি। তার মানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে আছি এবং আমরা তোমার হচ্ছে যে আমাদের যে উৎপাদন বিন্দু এবং ভোগের বিন্দু হচ্ছে আলাদা। তার মানে এখানে ভোগ করতে গেলে আমাদের কিন্তু এই পণ্যটা তুলনামূলক কম লাগছে, কিন্তু আমি এই পণ্যটা কিন্তু আমরা বেশি ভোগ করছি। আমদানি বিকল্প পণ্য কম করতে পারছি বলে এটা আমরা ইম্পোর্ট করতে চাহিদা পূরণ করছি। এখন মনে করো যে আমরা আমাদের কৌশল নিলাম যে রপ্তানি বৃদ্ধি করবো, রপ্তানি বৃদ্ধি করে আমরা আমাদের প্রবৃদ্ধি বৃদ্ধি করবো। ভালো, রপ্তানি বৃদ্ধি করার জন্য তাহলে আমি এই দিকে কার্ভটা বৃদ্ধি করে দিই, এই কার্ভটা আমি বৃদ্ধি করে দিলাম। এই কার্ভটা বৃদ্ধি করে দেওয়ার কারণে কি ঘটনা ঘটবে? এখন যদি আবার এই যে পি এটা কি, এটা হলো প্রাইস অফ এক্স বাই প্রাইস অফ ওয়াই, তাই না? এই দুটো দাম অনুপাত। এখন যদি আমার এই ইন্টারন্যাশনাল আমরা যে এক্সপোর্ট বৃদ্ধি করলাম, এক্সপোর্ট বৃদ্ধি করার কারণে যদি এই ধারের কোনো পরিবর্তন না হয়, তাহলে যেটা কোনো দামের যদি পরিবর্তন না হয়, তাহলে আমার এই রেখার সমান্তরাল একটা রেখা আমি এখানে পেয়ে যাবো। এই রেখার সমান্তরাল রেখা বাই আমি এটাকে তুলে দিয়ে ভাবে আসি, তুলে দিয়ে হুবহু এই রেখার সমান্তরাল একটা রেখা আমি অঙ্কন করি, তাহলে কিন্তু আমি এই বিন্দু দিয়ে কিন্তু আমি রেখা পাই। রেখা পাইলে কি হচ্ছে? এটা ভালো, P1 P1 দিলাম নাম। তাহলে আমি ভোগ করছি, মনে করো যে আমি এখন মনে করো ভোগ করছি, আমরা এখানে দেখাতে পারি। ধরো যে আমরা সি বিন্দুতে ভোগ করছি, সাপোজ নতুন বিন্দু চলে গেলাম, ঠিক আছে? এটা আইসি টু দিলাম। তাহলে আমরা এখন নতুন জায়গাতে আসলাম, আমাদের ভোগ হতে বেড়ে গেল যদি আমাদের প্রাইস লাইনটা কোনো চেঞ্জ না হয়। কিন্তু বাস্তবতা আমরা মিন করতে সেটা হলো যে যখনই আমরা আমাদের এক্সপোর্টটা বৃদ্ধি পাবে, তখনই এক্সপোর্টেড গুডসের প্রাইস কমে যাবে। এক্সপোর্টেড গুডসের প্রাইস কমে যাবে। এক্সপোর্টেড গুডসের প্রাইস কমে যাওয়া মানে আমরা আমাদের এক্সপোর্টেড গুডস হলো এটা। তাহলে প্রাইস অফ এক্স বাই প্রাইস অফ ওয়াই,
এটা যদি দাম কমে যায় তাহলে কি হবে, ধারটা কিন্তু বেড়ে যাবে। ধারটা যেটা ছিল, ধারটা এরকম ছিল, ধারটা কিন্তু বেড়ে যাবে, ধারটা আমাদের বেড়ে যাবে। এই ঢাল বৃদ্ধির কারণে তোমার এই ঢাল বৃদ্ধির কারণে আমি এখন এই রেখায় অবস্থান করতে পারবো না, তখন আমাকে নতুন একটা রেখায় অবস্থান করতে হবে। সেরকম এখানে কিরকম হবে, মনে করো যে আমরা এখানে দেখাচ্ছি যে এরকম করে আমরা চলে যাবো, এই ঢালটা আরো খাড়া হবে অনেক বেশি। আমি ছবিটা এই দিক দিয়ে অঙ্কন করতে পারি, এখান থেকে দিয়ে আমি করতে যাই, সোজা হয় নিশ্চিত করে আঁকতে হবে এটা এরকম করে। তার মানে আমার ঢালটা বেড়ে গেছে। ঢালটা যদি বেড়ে যায় তাহলে দেখো যে আমি এখন যদি উৎপাদন এখানে করি, এই জায়গাটায় থাকি, তাহলে ভোগ করতে আমি করতে পারছি না, ভোগ করতে নিচে করছি। তাহলে আমি এটাকে দিলাম এ, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এ এটা বি বিন্দু দিতে পারি আমরা। আমাদের মূলত দেখার বিষয় হলো যে আমরা কোথায় ভোগ করছি। আমরা আগে ভোগ করলাম হচ্ছে এ বিন্দুতে, তারপরে এক্সপোর্ট বৃদ্ধি করার কারণে খুব খুশি হলাম, ঠিক আছে আমরা এক্সপোর্ট বৃদ্ধি করেছি, প্রতিটি বাড়ছে, আমাদের ইনকাম বেড়ে গেছে, আমরা ভোগ করছি হচ্ছে বি বিন্দুতে। কিন্তু যখন দেখা গেল যে আমাদের এক্সপোর্ট বৃদ্ধির কারণে প্রাইস কমে গেছে, প্রাইস কমে যাওয়ার কারণে আমাদের ইনকাম কমে গেল, তখন কিন্তু আমরা ঘুরে আবার আমি এই এ বিন্দুর নিচে চলে গেলাম, এ বিন্দুর নিচে অবস্থান করলাম। তাহলে এই ডিফারেন্সটা যদি উপরে অবস্থান করে তার উপযোগ বেশি হয়। আমরা কিন্তু এ বিন্দুর নিচে অবস্থান করছি, মানে আমাদের উপযোগ কমে গেছে। এই অবস্থাকে বলা হচ্ছে হতাশাব্যঞ্জক প্রবৃদ্ধি। তার মানে আমাদের এই রপ্তানি বৃদ্ধি করেও কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছাতে পারি না। এই হলো আমাদের জায়গাটা। এখন এই তিনটা কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা একটা তত্ত্বে যাব, সোজা একটা তত্ত্ব আমাদের আছে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে। এই তত্ত্ব হচ্ছে রিবোজেনভ স্কিম আর ওয়াই বি সি জেড ওয়াই এম এস কে। রিবোজেনভ স্কিম, রিবোজেনভ স্কিম যে পোলিশ পোল্যান্ড অর্থনীতিবিদ, ওনার একটা তত্ত্ব আছে, এই তত্ত্বটা আমরা আলোচনা করব। এই তত্ত্বটা এই তোমার গ্রোথ রিলেটেড তত্ত্ব। এটা মূলত এই যে আমরা ফার্স্ট চ্যাপ্টারে যখন হেক্সার অলিন তত্ত্ব পড়েছি, আমরা হেক্সার অলিন তত্ত্বে যেখানে উপকরণ যেটার সাপ্লাই বেশি হবে সেই পণ্য একটা দেশ উৎপাদন করবে, মানে যে দেশে যে উপকরণ অ্যাভেলেবল সেই দেশ সেই পণ্য উৎপাদন করবে। তাহলে এখানে তোমার ওই কনসেপ্টটাকে নিয়ে আসা হয়েছে, তবে ওর সাথে যোগ করা হয়েছে গ্রোথ, ইকোনমিক গ্রোথকে আমরা ওর সাথে জুড়ে দিয়েছে। তাহলে কিভাবে ঘটনাটা ঘটছে দেখি আমরা। ওনার এই ওনার যে 1955 সালে উনি এই তথ্যটা দাঁড় করান, এবং উনি যেটা বলতে চান সেটা হলো যে এই যে গ্রোথ, এই গ্রোথ যখন বৃদ্ধি পাবে, তবে আর একটা বিষয় মাথায় রাখতে হবে, উনি কিন্তু টার্মস অফ ট্রেডকে ঠিক ধরে নিয়েছে। আমরা কোনো মধ্যে শর্তগুলো বলে দেখবো। টার্মস অফ ট্রেড স্থির থেকে, টার্মস অফ ট্রেড যে বললাম, আমাদের টার্মস অফ ট্রেড যেমন হচ্ছে এই যে আমাদের 100, এখানে যাই করে দেখা যে এখানে কত আসছে, 80% আসছে না? তাহলে আমি যদি এটা বৃদ্ধিও করি সেটা যেন আমাদের 80% থাকে। তার মানে টার্মস অফ ট্রেডকে স্থির ধরে নিয়ে যদি আমরা এই গ্রোথ আমাদের হয়, গ্রোথ হলে কি হবে, কোনো একটা পণ্য উৎপাদনের যে উপকরণ, সেই উপকরণটা বেড়ে যাবে। সাপোজ মনে করছে ক্যাপিটালটা আমার বেড়ে যাবে। ক্যাপিটাল যদি বৃদ্ধি পায়, ক্যাপিটাল বৃদ্ধি পেলে ক্যাপিটালের সাথে সংযুক্ত যে পণ্যগুলো আছে তার উৎপাদন বেড়ে যাবে। আর উৎপাদন বাড়লে এই পণ্যের এক্সপোর্ট বাড়বে, এটা একটা ঘটনা ঘটবে। পাশাপাশি ক্যাপিটাল ব্যবহারের কারণে দেখা যাবে যে অন্য কোনো পণ্যের সাপ্লাই কমে গেছে, অন্য কোনো পণ্যের সাপ্লাই কমে যাবে, সাপ্লাই কমে যাওয়ার কারণে তার উৎপাদন কমে যাবে এবং তার রপ্তানি কমে যাবে। এই হলো তার কথাটা হচ্ছে টার্মস অফ ট্রেডকে স্থির ধরে নিয়ে যদি আমাদের গ্রোথ বৃদ্ধি পায়, তাহলে আমাদের যে একটা উপকরণের সাপ্লাই বেড়ে যাবে, সাপ্লাই বেড়ে গেলে একটা উপকরণের সাপ্লাই বেড়ে গেলে সেই উপকরণের সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন বাড়বে, প্রথম কথা, এবং তার ফলে এক্সপোর্ট বাড়বে এবং আমাদের ইনকাম বাড়বে। দ্বিতীয় কথা হলো আর যে পণ্য আছে সেই পণ্যের উপকরণের সাপ্লাই কমে যাওয়ার কারণে ওই উপকরণ সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন কমে যাবে এবং তার এক্সপোর্ট কমে যাবে। এই কথাটাকে আমরা দাঁড় করাবো এখানে। তাহলে এই কথাটা কিন্তু হেক্সার অলিনের যে তত্ত্ব, এই তত্ত্বের সাথে কিন্তু ম্যাচ করে। কারণ হেক্সার অলিন বলছে যে একটা দেশ যে উপকরণে সমৃদ্ধ সেই উপকরণের সংশ্লিষ্ট পণ্য উৎপাদন করবে এবং বাইরে এক্সপোর্ট করবে, অন্য দেশ একইভাবে এই কাজটা করবে। আর আমার মনে হয় কাজটা বড় ঝামেলা হয়, ভুল হয়ে গেল। দেখেন আমি যে ভুলটা করে লিখছি, আল্লাহ মাফ করো।
এটা তো বড় ভুল করে ফেলেছি মনে হচ্ছে আমার। এদিন এটা করে নেই, এই ক্লাস তো বাঁকা হয়ে যাবে, একটু ওট করতে হবে। ক্লাসটা তো বাঁকা হয়ে গেল, মুশকিল হয়ে গেল। এতগুলো তো খেয়াল করে রাখা সম্ভব হয় না। এই যে পুরো ক্লাসটা আমার যে এটা না দেওয়ার কারণে আমার এই ক্লাসটা তো পুরো বাঁকা হয়ে থাকবে, মনটা তো খারাপ হয়ে গেল। আমার পুরো ক্লাস টিকিট করা সম্ভব আর অসম্ভব না। আজকে মানে মনটাই খারাপের কারণে সব শেষ করি আর ঠিক আছে। তাহলে আমরা এই যে তোমার রিবোজনস্কির যে থিওরাম অনুসারে আমরা এই বিষয়টা দেখার চেষ্টা করবো। এখানে আমরা অনুমিত শর্তের মধ্যে নিয়ে আসবো। অনুমিত শর্ত সিম্পলি আর কি কিছু বিষয় রাখতেই হয় একটা তথ্য দেওয়া গেলে। অনুমিত শর্তের মধ্যে আমরা বলতে পারি যে লেবার এবং ক্যাপিটাল দুটো উপকরণ দিয়ে পণ্য উৎপাদন করা হচ্ছে। তারপরে পণ্য উৎপাদন হবে এক্স এবং ওয়াই দুটো পণ্য হবে, এই দুটো পণ্য হতে পারে। তারপরে একটা পণ্য হবে হচ্ছে ক্যাপিটাল ইনটেনসিভ, একটা পণ্য হবে হচ্ছে লেবার ইনটেনসিভ। তার মানে একটা পণ্য হচ্ছে ক্যাপিটাল বেশি ব্যবহার করা হবে, একটা পণ্য উৎপাদন লেবার বেশি ব্যবহার করা হবে, এইভাবে থাকবে। এবং উৎপাদন কৌশল যেটা আছে, উৎপাদন কৌশল সেটা স্থির থাকবে। এবং আমরা যে লং রান উৎপাদনের যে রিটার্ন টু স্কেলের কথা বলে, যে উপকরণ যে হারে চেঞ্জ করবো উৎপাদন সেই হারে বৃদ্ধি পাবে। রিটার্ন টু স্কেল হবে কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল, নট ইনক্রিজিং বা ডিক্রিজিং। এটা হবে কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল আমাদের থাকবে আর কি। এই যে বিষয়গুলো, এইসব কিছু অনুমিত শর্ত ভিত্তি করে আমরা এই রিবোজনস্কির তত্ত্বটা আমরা বলতে পারি। তাহলে এটা আমরা একটা সহজ একটা ছবির মাধ্যমে আমরা দেখাতে পারি আর কি। কিভাবে আমরা দেখাবো সেটা দেখি। মনে করো একটা সিম্পল একটা ছবি নিয়ে এখানে আমরা এটা আলোচনার জন্য খুব সোজা একটা বিষয়। মনে করো যে এখানে আমরা এক্স দিলাম এবং ওটা ওয়াই দিলাম। একইভাবে আমরা একটা রপ্তানি পণ্য বলছি, আর এটাকে আমরা বলছি যে আমদানিকৃত পণ্য যেটা আছে সেটা আমরা বলছি। এটাকে আমরা এই করে দেখাবো সুবিধার জন্য। এটা না বললে আমরা ওয়াইকে বললাম হচ্ছে শ্রম ঘন পণ্য, এটা আমরা হচ্ছে মূলধন ঘন পণ্য। তাহলে আমরা একটা ফার্স্ট যে উৎপাদন সম্পন্ন রেখা সেটা পেতে পারি। এই উৎপাদন সম্পন্ন রেখা দিলাম, এটাকে এ বলছি এবং এটাকে বি বলছি, এবং একটা প্রাইস লাইন আমরা নিয়ে নিই এখানে উৎপাদন দেখানোর জন্য। এটাকে পি বলছি এবং এটাকে বি বলছি। এটা হলো আমার প্রাইস লাইন। তো প্রাইস লাইন অনুসারে আমার এখানে কোন পণ্য কত উৎপাদন হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। এটা M0 হলো হচ্ছে আমার শ্রমঘন উৎপাদন হচ্ছে এবং M0 হচ্ছে আমার তোমার হচ্ছে যে মূলধন বিক্রয় উৎপাদন হচ্ছে। এখন এই অবস্থাতে ইকোনমিক গ্রোথ হয়েছে, আমার ইকোনমিক গ্রোথ বৃদ্ধি পেয়েছে, কারণে ইকোনমিক গ্রোথ বেড়েছে। ইকোনমিক গ্রোথ যদি বৃদ্ধি পায় তাহলে আমি কি করব? ইকোনমিক গ্রোথ বৃদ্ধি পেলে যে ঘটনাটা ঘটবে সেটা হলো যে আমার ক্যাপিটাল, মানে আমার যে পণ্য সেবা উৎপাদনের জন্য যে অর্থ, সেই অর্থ কিন্তু আমার বেড়ে যাবে। অর্থ বেড়ে গেলে আমি অর্থ বৃদ্ধি পাবো না, ক্যাপিটালটা বৃদ্ধি পাবো, তাই না? তাহলে আমার অর্থ বেড়ে যাবে। অর্থ বেড়ে গেলে আমি তখন এই যে যেহেতু আমার ক্যাপিটাল বাড়ছে নট শ্রম, তাহলে আমি কিন্তু এই মূলধন পণ্য বেশি উৎপাদন করবো। তো মূলধন পণ্য বেশি উৎপাদন করতে গেলে আমাকে এই রেখাটা কিন্তু আবার এদিকে বেশি মানে একটু বৃদ্ধি করে আমাকে অঙ্কন করতে হবে। এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে প্রাইস লাইন, প্রাইস লাইন চেঞ্জ করবো না, প্রাইস লাইনের ঢালটা কিন্তু আমার এখানে যে ঢালটা আছে আমার পরবর্তী কিন্তু আমি একই ঢাল রেখে তার ছবিটা অঙ্কন করবো। তাহলে মনে করো যে আমি নতুন একটা জায়গায় যাই, এটা আমি অন্যভাবে অঙ্কন করি। মনে করো যে আমি এই বিন্দুতে থাকবো, এটা আমার টার্গেট, ঠিক আছে? তাহলে আমি প্রাইস লাইনটা আমি একটা অঙ্কন করে নিলাম। ঢাল আমার ঠিক রাখতে হবে। আমি ঢাল ঠিক রাখার জন্য আমি এটাকে P1 এবং P1 দিয়ে আমি রাখলাম। এখন আমি এই ছবিটা এমনভাবে নিব যে এখান থেকে গিয়ে এখানে টাচ করে জাস্ট
টাচ করেই নেমে যাবে, ঠিক আছে? টাচ করে নেমে যাবে, খুব কেয়ারফুলি অঙ্কন করতে হবে। এখানে কিন্তু এই যে এই একটা ঢাল এবং একটা ঢাল, ঢালটা কিন্তু চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? প্লাস মাইনাস একই থাকবে। তাহলে আমার এখন কি হচ্ছে, দুটো ঘটনা ঘটছে। একটা হলো যে আমার এই যে মধ্যম ঘন যে পণ্য এক্স পণ্য, সেই পণ্য উৎপাদন করতে বেড়ে গেছে। আমি ছিলাম আগে ইউনিটে, এখন আসলে আমি এই, তাহলে মধ্যম ঘন পণ্য উৎপাদন আমার গেছে বেড়ে, আর এটা বৃদ্ধির কারণে তাহলে কি হলো, আমার এটা উৎপাদন বেড়ে যাবে, তাই না? মধ্যম ঘন পণ্য আমার উপকরণ বেড়েছে, তার ফলে আমি এটা উৎপাদন বেড়েছে এবং এটা আমি বেশি এক্সপোর্ট করবো, যেহেতু আমার কাছে এটা উৎপাদিত পণ্য বেশি আছে, আমি এটা এক্সপোর্ট করবো। পাশাপাশি এটা উৎপাদন করতে গেলে আমার কিন্তু অনেক লেবার ব্যবহার করতে হচ্ছে। আর লেবার ব্যবহার করলে এই লেবার কিন্তু এখান থেকে এখানে যাবে, তাই না? লেবার এখান থেকে যাবে, তাহলে এখান থেকে লেবার এখানে যাওয়া মানে হলো, মানে ওই ক্যাপিটাল ব্যবহার করার জন্য লেবার কিন্তু আমি এখান থেকে ভাগ করবো। তাহলে এই লেবার গুলো যদি এখানে যায়, তাহলে এখানে লেবার শর্টেজ দেখা দেবে। লেবার শর্টেজ দেখা দিলে দেখো এখানে কিন্তু প্রোডাকশন আমাদের ফল করছে, তার মানে এখানে প্রোডাকশন ফল করছে। যে প্রোডাকশন ফল করবে তার এক্সপোর্ট কমে যাবে স্বাভাবিকভাবে। আর যে প্রোডাকশন যেটা উৎপাদন বাড়ছে, মানে যে ক্যাপিটাল গেইন করেছে আমরা, ক্যাপিটাল গেইনের কারণে ক্যাপিটাল রিলেটেড গুডস যেটা বেড়ে যাচ্ছে আমার, সেক্ষেত্রে যেটা আমি এই ক্যাপিটাল রিলেটেড যে পণ্যগুলো আছে সেগুলো আমি উৎপাদন করব। মানে এই কনসেপ্টটা সাধারণত উন্নত বিশ্বের কনসেপ্টের মধ্যে মনে হচ্ছে, কারণ আমরা আমাদের জিডিপি যেটা বাড়ছে সেখানে আমাদের ক্যাপিটাল বৃদ্ধি পাচ্ছে, এটা ঠিকই আছে। কারণ আমাদের ইকোনমিও কিন্তু অনেকটাই তোমার হচ্ছে যে ইন্ডাস্ট্রি নির্ভর এবং সার্ভিস নির্ভর। কারণ আমাদের যে টোটাল জিডিপি ইনকাম, সেই ইনকামের আমরা দেখা যাচ্ছে যে আমাদের তোমার অনলি 13% হচ্ছে আমাদের কৃষি থেকে আসে, বাকি যে 87% সেটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি এবং সার্ভিস থেকে আসে। অতএব আমাদের এখানে ক্যাপিটাল যত বৃদ্ধি পাবে, ক্যাপিটাল রিলেটেড গুডসের উৎপাদন বৃদ্ধি পাবে এবং সেগুলো বাইরে আমরা এক্সপোর্ট করতে পারবো। এটা আমাদের দিকে যখন সত্য, যেটা সারা পৃথিবীতে সব দেশেই, যেসব দেশগুলো ক্যাপিটালের ব্যবহার, ক্যাপিটাল উপকরণ বাড়বে, ক্যাপিটাল বাড়বে যেসব দেশে, সেখানে এই ঘটনাটাই ঘটবে। তত্ত্ব অনুসারে আমরা দেখতে পেলাম যে আমাদের তোমার গ্রোথ টার্মস অফ ট্রেড স্থিতির ক্ষেত্রে গ্রোথ বাড়ে, তাহলে আমাদের যে কোনো একটা উপকরণের সাপ্লাই বৃদ্ধি পাবে। সাপ্লাই বৃদ্ধি পাওয়ার কারণে সেই পণ্যের উৎপাদন বাড়বে এবং সেই পণ্যগুলো আমরা বাইরে এক্সপোর্ট করব। সাথে সাথে ওর সাথে রিলেটেড যে পণ্যগুলো আছে, সে পণ্যের সাপ্লাই কমে, উপকরণের সাপ্লাই কমে যাওয়ার কারণে সেসব পণ্যের উৎপাদন কমে যাবে এবং সেগুলো বাইরে এক্সপোর্ট তুলনামূলকভাবে কমে যাবে। এই বিষয়গুলো তোমার মূলত আছে। তাহলে আমরা আজকে মূলত এই চ্যাপ্টারটা শুরু করলাম। এখানে যে আমাদের যে তোমার সমালোচনার জায়গাটা আছে, সেটা কিন্তু মূলত আমরা ওই যে অনুমিত শর্তগুলো ধরেছি, যে আমরা দুটো পণ্য নিয়ে কথা বলছি মাত্র, আমরা অনস্টার নিয়ে কথা বলছি, কেন ইনক্রিজিং না, কেন ডিক্রিজিং না, এগুলো নিয়ে কথা কেন বলছি না, এইসব বিষয়গুলো তোমার এখানে আসবে আর কি সমালোচনার মধ্যে বিষয়গুলো আসবে। এই ধরনের সমালোচনা থাকবে। একটা তথ্য দাঁড় করাতে গেলে কিছু অনুমিত শর্ত ধরে নিতে হয় এবং কিছু সমালোচনা আসবে। যাই হোক, আমরা মূলত চ্যাপ্টারটা স্টার্ট করলাম এখানে। আমরা পরবর্তীতে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ধীরে ধীরে সামনে নিয়ে আসবো। তোমরা ভালো থাকো সবাই, অবশ্যই মাদক থেকে দূরে থাকবা, সুন্দর সুস্থ মন যেন থাকে, স্বাস্থ্য ভালো থাকে সেই বিষয়গুলো নিশ্চিত করবা। এবং চলাফেরা, এখন তো অনেক ফ্রেশ এয়ার, চারিদিকে ফ্রেশ এয়ার উপভোগ করবা। এবং তোমরা এই যে প্রযুক্তির ব্যবহার জন্য আমাদের দক্ষ এবং তোমার অপটিমাম যে ইউজ বা কাম্য ইউজ হয়, ব্যবহার হয়, সেটা নিশ্চিত করবা এবং ভালো থাকবা। এই প্রত্যাশা রাখি। সবাইকে ধন্যবাদ।